তো জঙ্গলে, একটু জঙ্গলের মধ্যে দিয়ে এসে আমাদের বাড়ি। তো জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, সঙ্গে আমার ছোট কাকা ছিল আর হাতে লাঠিটা ছিল। দাদু বলছে যে হঠাৎ কোথাও কিছু নেই, ৫-৬টা কুকুর, হুম। লাল, সবকটা লাল কুকুর। একই রঙের? একই রঙের, একই সাইজ, একই মানে সব আকৃতি সবকিছু একই। আচ্ছা। লাল, কোনো মুখে আওয়াজ নেই। কুকুর তো ডাকবে। হুম, ঘটনাটা কি? তখন উনি বলছেন যে মানে কথা বলছেন। উনি বলছেন আমাকে যে, "কে বলেছে আমি নেই? আমি তো সবসময় তোমাদের আশপাশে আছি।" তারপর থেকে আমার হাসব্যান্ড একদম বদলে গেছে। আচ্ছা। মানে আর কোনো মন্দিরে গিয়ে কোনো মানে নেগেটিভ কথাবার্তা, কোনো আলোচনা, যাই লাগুক পয়সা সব দেন, এবং হাঁটু গেড়ে প্রণাম করা, মানে যেটা আমার কাছে একটুখানি অবাক করা ব্যাপার অবাক, থাকে, যেটা দেখেননি আগে যেটা কখনো। এর আগে দেখিনি। অ্যাম সেটা দেখতে পাচ্ছি যে হাঁটু গেড়ে প্রণাম করছে। মানুষটি কতটা পরিবর্তিত হয়েছে। যেহেতু ছেলের এফেক্ট হয়েছে, বুঝতে পেরেছে যে এটা সত্যি হয় এই ঘটনাগুলো। তো বাবা গেছেন সন্ধ্যের দিকে। তো সন্ধ্যেবেলা গেছে, গিয়ে বসে আছে ডাইনিং স্পেসে, উনাদের সাথে কথা বলছে। তো বাবা হঠাৎ কারেন্ট চলে গেছে। আচ্ছা। কারেন্টটা চলে যাওয়ার পর বাবা হঠাৎই গাটা একটুখানি মানে একটুখানি যেন আ কেঁপে ওঠে, একটুখানি আনইজি ফিল করছে। আনইজি ফিল করছে। তখন যেই ঘটেছে বাবা তখনই বুঝেছে কিছু একটা নেগেটিভিটি এখানে আছে, যার জন্যই আমার এরকম হলো। বুঝতে পারে বাবা হুম। ওটা। তো হঠাৎই জানলার দিকে চোখ চলে গেছে। তো যেই জানলার দিকে তাকিয়েছে, দেখে জানলার পরে যে পাঁচিলটা আছে, যেই বাবা গিয়েই চোখটা আগে ওই সিঁড়ির দিকে গেছে। তখন বলছে যে, "আপনি কেন বারবার সিঁড়ির দিকে দেখছেন?" তো সিঁড়িটা তো হচ্ছে কি জানি ওইদিকেই তো আমার চোখটা যাচ্ছে। উনি বলেছিলেন যে, "কৃষ্ণায় বাসুদেবায়" এই যে মন্ত্রটা, এটা হচ্ছে ম্যাজিক মন্ত্র। আমি দেখছি জিভে একদম পরিষ্কার। দেখুন, ঘটনা আমি প্রতিদিনই নিয়ে আসি এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনে পরিবেশন করি যতটা সম্ভব বাস্তব অভিজ্ঞতায় যিনি সমৃদ্ধ হয়েছেন সেই বক্তার কাছ থেকে। আজকে তেমনই একজন দিদিভাইকে আপনাদের সামনে নিয়ে এসেছি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে। তিনি এসছেন হাওড়া থেকে। এসছেন মাননীয়া কৃষ্ণা ভট্টাচার্য। কৃষ্ণাদি, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত প্রণাম। জানাই। তার নিজের পারিবারিক ঐতিহ্যে আধ্যাত্মিক পরিবেশে তিনি বড় হয়েছেন। সেখান থেকে তার দৈব অলৌকিক ঘটনাগুলোর মধ্যে জড়িয়ে থাকা তার ব্যক্তিগত উপলব্ধি স্তর দৈব মহিমাকে আরো বেশি উজ্জ্বল করে তুলেছিল। যে ঘটনাগুলো আপনি আজকে বলবেন, প্রত্যেকটা ঘটনাই আপনার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি চাই আপনি আপনার নিজের মতন গুছিয়ে এই দৈব অলৌকিক ঘটনার অবিশ্বাস্য ভাণ্ডারের ঝুলি নিজের মতো দর্শকদের সামনে তুলে ধরুন এবং সারা পৃথিবী জুড়ে যারা নিজেদের জীবনের এই দৈব অলৌকিক ঘটনাগুলোর ঝুলি নিয়ে বসে আছেন, তারা 9875558972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভয়েস মেসেজ করবেন, শুনে নিয়ে আপনাকে জানিয়ে দেবো। যদি আপনাকে সুযোগ দিতে পারি, তাহলে আপনি বলবেন আপনার জীবনে দৈব অলৌকিক ঘটনা শুনবে এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি। কৃষ্ণাদি, আহ প্রথমে আমরা কোন ঘটনা শুনবো বা কিভাবে শুনবো? আমার দাদুর একটা ঘটনা। দাদু গ্রামে বাড়ি। তখন তো ওই রাস্তাও পাকা ছিল না, আর আলো-টালো কিছু ছিল না। তখন ওই হ্যারিকেন বা ওই টাইপের সব নিয়ে রাস্তা দিয়ে যেত রাত্রির হলে। তো ঐরকমই হ্যারিকেনটার হাতে নিয়ে ওখানে, হ্যাঁ, তার আগে বলি, আমাদের বাড়ির আ মানে গ্রামের মধ্যেই বা পাড়ার মধ্যেই বলতে গেলে শ্মশান আছে। মানে গ্রামের সমস্ত ওখানেই হয়, এবং রাত্রির বেলা সমস্ত মানুষেরা মানে বড় বয়স্করা ওখানে আড্ডা মারেন। শ্মশানে বসে আড্ডা হুম। মারেন। ওখানে একটা বেদি করা আছে, বেদিতে বসে সুন্দর হাওয়া-টাওয়া দিচ্ছে ওখানে। আড্ডা-টাড্ডা মারে সন্ধ্যেবেলা। আর রাত্রিবেলা ৯টা নাগাদ সব বাড়ি যে যার বাড়ি চলে যায়। এই সময়তে তখন দাদুর বয়সটা একটু কম। এক সাধু ওই শ্মশানে আসে। তা ওই সাধু দাদুর মানে কোনো এক দূর সম্পর্কে কোনো আত্মীয়তা একটা ব্যাপার, একটা যোগসূত্র সূত্র ছিল ছিল। ছিল। তো দাদু রাত্তির হলে কাজকর্ম সেরে ওইখানে যেত ওনার কাছে। বসে গল্প-টল্প হতো, আধ্যাত্মিক আলোচনা হতো। দাদু ওইসব আলোচনা করতে ভালোবাসতেন। তো দাদুর সাথে দাদু গল্প করতে যেত। তো একদিন ওরকম যাচ্ছে, হারিকেনটা হাতে আছে। তো একটা পুকুর পেরিয়ে তারপর ও শ্মশানে যেতে হয়। শ্মশান থেকে দেখা যায় পুকুরটা। মানে রাস্তাটা। চাষের জমি পুরো দেখা যায়। তো ওই পুকুরটার কাছে আসতেই একটা বিরাট আওয়াজ হয়। দাদু একটু থমকে যায়, থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর আবার সাহসে ভর করে আবার চলে যায়, ওনার কাছে চলে যায়।
যাওয়ার পর উনি বললেন, দাদুকে দেখে, "কি রে, ভয় পেয়েছিস?" বলছে, "ঠিক ভয় না, একটু গা ছমছম করলো।" বলছে, "ঠিক আছে, আমিও শুনেছি ব্যাপারটা।" বলে উনি কিছু হয়তো করেছেন যার জন্যে, মানে প্রোটেকশন দিয়েছেন। এবারে যথারীতি কথাবার্তা গল্প টল্প করেছেন, যা যা ওনাদের রোজের ব্যাপার। করার পর বলছে, "ঠিক আছে, তুই পরের দিন আসিস, তোকে আমি একটা জিনিস দেবো।" বলে একদিন গেছে, একটা লাঠি, লোহার, ভেতরটা ফাঁপা, পুরো লাঠিটাই ফাঁপা, এর মুখটা এরম বাঁকানো, লোহার পুরো, এরম নাড়লে ভিতরে একটা কিছু আছে, আওয়াজ হয় ঝনঝন করে। লাঠিটা হাতে দিয়ে বললেন, "তুই যখন রাত্রিবেলা বা কোথাও যাবি, এ হাতে লাঠিটা, তোকে প্রোটেকশন দেবে, এই মন্ত্রপুত লাঠি, আমি তোকে এটা দিলাম, এটা আমার কাছে ছিল, এটা আমি তোকে দিলাম।" বলে উনিও চলে গেছেন। তারপর অনেক দিন হয়ে গেছে, এবার যেখানেই যায় দাদু ওই লাঠি নিয়ে নিয়েই যায়, সঙ্গে থাকে। সঙ্গে থাকে। সন্ধেবেলা ওখানে তো কারেন্ট নেই, আর নেই, তো যেখানে যায় লাঠিটা সঙ্গে থাকে। এইরকম একদিন দাদু এক জায়গায়, মানে গ্রামেরই মধ্যে, মানে বাড়ি পাড়ারই এপাড়া ওপাড়া, কারেন্ট নেই, মানে এপাড়া ওপাড়াটাও একটা বড়, তখনকার দিনে বেশ বড় ব্যাপার, কারেন্ট নেই, জঙ্গলের রাস্তা, কোথায় কি এ পড়ে আছে রাস্তা, না আছে হ্যাঁ। নেই। এবারে কাজ সেরে বিয়ে বাড়ি বা ওরম রাত্রিরে, মানে বিয়ে বাড়ি হয়তো হবে, বিয়ে টিয়ে দিয়েছে, দিয়ে এবার ফিরছি, তো জঙ্গলে, একটু জঙ্গলের মধ্যে দিয়ে এসে আমাদের বাড়ি, তো জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, সঙ্গে আমার ছোট কাকা ছিল, আর হাতে লাঠিটা ছিল। দাদু বলছে যে হঠাৎ, কোথাও কিছু নেই, 5-6টা কুকুর, লাল, সব কটা লাল কুকুর, একই রঙের। একই রঙের, একই সাইজ, একই মানে সব আকৃতি, সব কিছু একই, লাল, কোনো মুখে আওয়াজ নেই। কুকুর তো ডাকবে, কোনো একটা আওয়াজ নেই, মানে মুখের কোনো আওয়াজ বেরোচ্ছে না। গড় করে মুখে আওয়াজ করে তো অনেক সময়, সেটাও নেই। পুরো ঘিরে, গোল হয়ে দাদুকে ঘিরে। গোল হয়ে ঘিরে, আর এরম করে যেন মানে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। তখন দাদু বুঝতে পেরেছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তখন দাদু ওই লাঠিটা নিয়ে খালি এরম করে তুলেছে, "যাবি তো ওরা?" বলে লাঠিটা তুলেছে। তোলার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে সব কুকুরগুলো সরে যায়। দিয়ে তারপরে বাড়িতে এসে, এবারে কিছু হয়তো থাকে, তখনকার দিনে ছিল না, গা ঝাড়া বা কিছু একটা করে শুদ্ধ করে নেয় শুদ্ধ নিজেকে। করে নেয় নিজেকে, করে বাড়িতে ঢুকেছে। তখন ঠাকুমাকে বলেছে এইরকম, জানো, তখন বাড়িতে এসে বলছে যে এইরকম আমাকে ধরেছিল, আমি এইরকম লাঠিটার জন্য আমি বেঁচে গেছি। এবং দুটো জিনিস এখানে খুব দেখতে হবে, সেটা হলো প্রত্যেকটা কুকুরেরই গায়ের রং একই রকম, একই রকম, একই একই আকৃতি, আকৃতির এবং তাদের ভঙ্গিতে বসে আছে ভঙ্গিতে বসে এক। আছে এবং মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। না, একদম এটা খুব অস্বাভাবিক। অস্বাভাবিক বলেই কুকুরও তো ডাকতো, সেই তো কোনো অসুবিধা নেই, কিন্তু এটা অন্যরকম ব্যাপার ছিল। সেই জন্য এটা, তাহলে এটা তো অন্য কিছু একটা। হয় চেনাশোনা হলে লেজ নাড়বে, হ্যাঁ, আর নয় যদি রেগে থাকে যে মুখ দিয়ে একটা ঘাড় করে একটা অপরিচিত হলে, একটা রাগের প্রকাশ করবে। হ্যাঁ, সেসব কিছু নেই। কোনোটাই নয়। এটা খুবই খুবই অদ্ভুত, অদ্ভুত ব্যাপার অলৌকিক একটা। ব্যাপার, এবং সেই ছড়িটা তাকে বাঁচালো। হ্যাঁ, ওই মন্তব্যত ছড়িটা। তো এরকম অনেকবারই হয়েছে যে দাদুকে ওরকম, দাদু যেখানে যেটা যে সেই সন্ন্যাসী দিয়েছিল। সন্ন্যাসী দেওয়া সেই ছড়ি এখনো আছে আমাদের গ্রামের বাড়িতে। তো এইরকম দাদুর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল। ট্রেনে করে বাবা তখন অফিসের কাজে বাইরে যেতেন প্রায়। বাবার ওটা ওদের প্রথম ট্যুর, অফিসের কাজে প্রথম ট্যুর। তো ফিরছে, ফেরার পথে ভোরবেলা ট্রেনেতে স্বপ্ন দেখছে যে বাবার দাদু হাতটা ধরে বাবাকে স্নেহ সম্ভাষণ করছে যে, "কি রে শালা, আমাকে দেখে ভয় পেলি?" বলছে যে, "না।" যে, "ভয় পাস না, ভয় পাস না" বলে হাতটা ধরে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে। বলছে, "চল।" ঠিক আর বাগনানের আগে। বাগনানের আগে, অনেক আগেই। হুম। বাবার হাতটা ধরেছে, ধরে বলছে, "ভয় পাস না, আমি আছি" বলে হাতটা ধরে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে। ওটা ভোরবেলার স্বপ্ন। যেই ঘুম ভেঙে গেছে বাবা ভাবছে কি হলো? সেই গোটা শরীরে মানে লোমে ভর্তি, কালো, কালো এরকম চেহারা। কোনোদিন দেখেনি, কোনো ফটো-টটো ছিল না তো তখনকার উনি দিনে। কে সেটা বুঝতে পারছেন। বুঝতে না, দাদু বলেছে, "আমি আচ্ছা। তোর দাদু।" ও দাদু বলে পরিচয় বলেছে, দিয়েছে। ও আচ্ছা। বলেছে যে, "তুই কি ভয় পাচ্ছিস? ভয় পাস না। আমার হাত ধর। আমি আমার হাত ধরে নাম।"
ট্রেন থেকে। তখন বাবা ফেরার পথে আর বাড়ি আসেনি, হাওড়া স্টেশন পর্যন্ত আসেনি, বাগনানে নেমে গেছে। হুম। নিয়ে গিয়ে ওখান থেকে আমাদের গ্রাম গ্রামের বাড়ি। বাইনান, দাদু ঠাকুমা ওখানেই থাকতেন। তো ওখানে দেশের বাড়িতে চলে গেছে। গিয়ে দাদুকে জিজ্ঞেস করছে, তুমি আমাকে বলো দাদুকে কেমন দেখতে? পুরোটাই তো বাবা দেখেছে। বলছে কেমন দেখতে? তখন দাদু বলেছে এইরকম এরকম দেখতে, এরকম গায়ে কালো লোমে ভর্তি, রংটা কালো কালো মতন, যা যা বলে এরকম হাইট, এরকম মুখাবয়ব, যা স্বপ্নে যা দেখেছেন। সব। না, আমার আমার দাদু মানে বাবার বাবা আচ্ছা আচ্ছা। সব বলছে যে এইরকম দেখতে। তখন বাবা দেখছে একেবারে যা দেখেছে মিলে যাচ্ছে। তখন দাদু জিজ্ঞেস করছে, তুই আমাকে এটা জিজ্ঞেস করছিস কেন?" তখন বাবা বলেছে যে আমাকে দাদু নিজে হাতে ধরে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, আমাকে বলেছে এই কথা। ইহলোক আর পরলোকের মধ্যে আমরা মনে করি বিস্তর ব্যবধান। হ্যাঁ, ইহলোকের কাছে কখনো কখনো পরলোক মানে একেবারে কাছাকাছি চলে আসেন হ্যাঁ, নিজেদের আত্মীয়তার সূত্রে, সূত্রে, ভালোবাসার স্নেহের সূত্রে, স্নেহ ভালোবাসা সূত্রে। মমতার সূত্রে। আমরা সবসময় ভাবি মানুষ পরলোকে চলে গেল মনে ইহলোকের সাথে তার বিশাল ব্যবধান এবং পুরো আলাদা, অন্যরকম। হুম, এবং নিজেকে তৈরি রাখতে হবে, তাদের জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। এবং কখনো কখনো আমরা এমনও বলি, বাবা তুমি এখনো বেঁচে আছো, অযথা কেন মৃত্যুর কথা ভাবো, মৃত্যুর পরের কথা চিন্তা করো, পরলোকের কথা চিন্তা করো। কিন্তু পরলোক কখনো কখনো ইহলোকে চলে আসেন এইভাবেই, ভালোবাসার টানে। সেই আপনার এই ঘটনাটা যার প্রমাণ। হ্যাঁ, যে ঘটনা, এইরকম ঘটনা একটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আচ্ছা। সেটা হচ্ছে আমার শাশুড়ি মা যখন মারা যান, হুম। কিছুদিনের মধ্যেই মানে মাস খানেক কি মাস দেড়েক পরেই আমি স্বপ্নটা দেখি। যে এতই মানে স্বপ্নটা দেখে মনে হচ্ছে না এটা আমি স্বপ্ন দেখছি। একদম মনে হচ্ছে সত্যি ঘটনা। মানে স্বপ্নর মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না যেন। মনে হুম, হচ্ছে হুম, আমি হুম। মানে ঘুমোচ্ছি বলে মনে হচ্ছে না। যে আমার মনে হচ্ছে আমি একদম সত্যি জেগে আছি। তো আমি ঘুমাচ্ছি, ভোরবেলায় বোধহয় দেখেছিলাম। দেখছি যে আমার শাশুড়ি রবিবার হলে আমাদের বাড়িতে চলে আসতেন। আমার ছেলের টানে, নাতির টানে চলে আসতো। দিয়ে বসে আছে এবারে রবিবারে যে আমাদের মাংস হয়, প্রত্যেকদিনই প্রত্যেক রবিবারই হয়। আর উনি আসতে ভালোবাসতেন আর খেতেও ভালোবাসতেন। তো ওনাকে যেন কষা মাংস একটু তুলে দিচ্ছি, উনি বসে, বসে ঠিক উনি যেখানে বসতেন খাটের ঠিক ধারে সেখানে সেইভাবে বসে আছেন আচ্ছা। আর খাচ্ছেন। আমি আমার ছেলের সাথে গল্প করছে। আমি বলছি আমি তখন বলছি যে, "মা, আ আপনাকে তো সবাই বলছে নেই। তো আপনি তো এই তো দিব্যি আছেন, মাংস খাচ্ছেন, এই তো গল্প করছি আপনার সাথে, এই তো আপনি দাঁড়িয়ে আছেন। তাহলে? তাহলে এইটা কি ব্যাপার? যে আপনি নেই বলছে কেন তাহলে?" আমার মাথা বলছে যে, "না নেই। কিন্তু আমি তো আপনাকে চোখের সামনে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি। সামনে। তাহলে এটা কি? ঘটনাটা কি?" তখন উনি বলছেন যে মানে কথা বলছেন। উনি বলছেন আমাকে যে, "কে বলেছে আমি নেই? আমি তো সবসময় তোমাদের আশেপাশে আছি। হুম। আমি সবসময় তোমাদের আশেপাশে আছি।" এই কথাটা বলার পরই আমার তখন মনে হলো যে হঠাৎ ঘুমটা ভেঙে গিয়ে তাহলে আরে এটা তো সত্যি দেখেছিলাম। তাহলে এটা কি স্বপ্ন দেখছিলাম? তো সত্যি ঘটনা দেখলাম একবার, একেবারে। মানে এটা দেখে আমার এখনো মনে আছে, অতদিন হয়ে গেছে উনি চলে গেছেন। কিন্তু এখনো স্পষ্ট মনে আছে যে কোনখানটা বসেছিলেন, কি বললেন, প্রতিটা কথা আমার মনে আছে এখন। এত মানে সত্যি দেখেছি ঘটনাটা। মানে এত চাক্ষুষ করেছেন স্বপ্নেই। এতটা। মানে স্বপ্নের জায়গায় চাক্ষুষ করা বলে। হ্যাঁ, আমরা চাক্ষুষ তো করি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, চোখে দেখলাম। হ্যাঁ, কিন্তু চাক্ষুষ যে স্বপ্নেও হয় হ্যাঁ। সেটা সেদিন আপনি বুঝেছিলেন। সত্যি কথা। উনি একটু আমাকে মানে কি বলবো ভালোবাসতেন খুবই। আমিও ওনাকে খুব শ্রদ্ধা করতাম। হুম। মানে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল দুজনের মধ্যে। হয়তো উনি আমাকে দুটো কথা বললেন, হয়তো কিছু বললেন, হয়তো তার পরিপ্রেক্ষিতে আমি অত উত্তর দিলাম। হয়তো ঝগড়া নয়, উত্তর দিলাম। পরক্ষণেই আবার "কি গো বৌমা খাবে এসো।" মানে যে ওই যে সেটাকে ধরে বসে থাকাটা। না ওইসব আমাদের বাড়িতেও নেই ওটা। কেউ হয়তো হলো ১০ মিনিট তারপরে আবার রেখে সেই। যাই হোক, খুব ভালো সম্পর্ক মানে এই ছিল আপনাদের। এত ভালো সম্পর্ক ছিল যে হয়তো আমার ছেলে তার জন্য দায়ী। হুম। ছেলেকে যেহেতু অত মাঝখানে ভালোবাসতাম, সেতু ছিল সেতু সেতু। ছিল এবং আমার সঙ্গে একটা ১ম থেকেই একটা আমিও আমার আন্তরিকতার জন্যই হোক, যে কোনো কারণেই হোক, উনিও
আমি এক হাত বাড়িয়েছি বলে উনিও হয়তো দুটো হাত বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক। সেই জন্যই হয়তো এবং সেই কারণে সম্পর্কটা স্বপ্নের মধ্যেও এই সম্পর্কটা বজায় আছে। উনি আপনার প্রমাণ কাছেই দিয়ে গেছেন। প্রমাণ দিয়ে গেছেন। কেউ এই স্বপ্ন কেউ দেখেনি, না, কেউ বিশ্বাস করে না যে এরকম স্বপ্ন দেখেছি আমি। আমি বলছি, হ্যাঁ দেখেছি তো, উনি তো এসেছিলেন, আমাকে বলেও গেছেন আমাদের আশেপাশে আছেন উনি। এটা তো আপনি পরলোক আর ইহলোকের মধ্যে একটা মেলবন্ধনের হ্যাঁ, কথা বললেন। এবং এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে এগুলো তো অলৌকিক তো বটে, কিন্তু এগুলোকে কি দৈব অলৌকিক ঘটনা বলা যায়? দেখুন, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি শুধুমাত্র যে ঈশ্বর দেবতা কেন্দ্রিক তা নয়। না না, এই দেহের বাইরে যে আরেক মহাপৃথিবী রয়েছে, হ্যাঁ যেখানে আমাদের প্রাণসত্তা ভাবজগতে ঘুরে বেড়ায়, সেটাও অলৌকিকতার আরেকটা স্তর, হ্যাঁ হ্যাঁ, এবং যেটা অবশ্যই ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং নিশ্চয়ই। সে সেইটা আরেক স্তরের আধ্যাত্মিকতা। হুম, এই পরলোকের সঙ্গে ইহলোকের যে যে যোগাযোগ, যোগাযোগ, এটাও যোগসূত্র আরেক একটা। ধরনের হুম, আধ্যাত্মিকতা, যার প্রমাণ আপনি নিজে, হ্যাঁ আপনার বাবা, আপনি নিজে। হ্যাঁ। আরেকটা ঘটনা হচ্ছে, এটা ২-৩ বছর আগেকার ঘটনা, খুব বেশি পুরনো না। আমি আমার হাসব্যান্ড দুজনে মিলে পুরী গেছি। উম মন্দিরে গেছি। মন্দিরে পুজো দেব। এবার দর্শন করব। বসে আছি, দর্শন করব। এবারে জানেন তো পান্ডারা হুম, এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে এইসব বলছে। ওতে একটু ক্ষুব্ধ আমার হাসব্যান্ড, একটু ক্ষুব্ধ হয়েছেন যে এত কেন, আগে তো ওইসব ছিল না। যা দিতাম তাতেই পুজো হয়ে যেত। হয়তো দিতে হচ্ছে বলে নয়, ওই ব্যাপারটার জন্য উনি ক্ষুব্ধ, হুম, যে এই ব্যবস্থাপনার জন্য। ১ম এ কম পয়সারটা আছে সেটা বলে না। একদম ১ম এ বেশি পয়সা যেটা আছে সেটা আগে বলে। যাই হোক, আমি একটু বেশি পয়সা দিয়েই আমি বুক করেছি। আমি পুজো দিয়েছি। সেই পুজোটা দিয়ে এবারে বসে আছি, দর্শনে যাব। সামনে থেকে দর্শন করাবে। উনি বসে, বসে সমানে বলে, মানে ওদের খামতিটা বলে যাচ্ছে খালি, "এরকম করে, আমার ভালো লাগে না।" অ্যা এরকম অনেক হুম, মনের ক্ষোভ হুম, প্রকাশ করে যাচ্ছেন। আমি বলছি, "দেখো, অ্যা বাবা মন্দিরে বসে, বসে এইসব ক্ষোভ নাই বাবু দেখালে, বাড়িতে গিয়ে বলবে। থাক না এখন।" উনি বলে যাচ্ছেন। আমিও বারণ করছি, কিন্তু উনি অ্যা চুপ করে নিজেকে যাচ্ছেন, সংযত হয়তো করতে পারছেন সংযত না। করতে পারছে না, বা যেখানে মানে ওই এতটাই ক্ষুব্ধ হয়ে আছেন ওনার হুম, ওই ব্যাপারে, ব্যবহারে। আমি বারণ করা সত্ত্বেও শোনেনি। ওই ২টো ২:৩০ এরকম টাইমে ওইখানে আমি বসে আছি। তারপরে দর্শন করেছি। দর্শন করে বাড়ি এসেছি। অ্যা মানে হোটেলে এসেছি। এসে তারপরে ছেলেকে ফোন করছি যে, "তোরা কি করছিস না করছিস?" আমি বলছি, "অ্যা অফিসে গিয়েছিলি?" বলছে, "না।" বলছি, "অফিসে যাইনি কেন?" আমি, "কেন অফিসে যাসনি কেন?" যে, "না, এই একটুখানি হাতটা একটুখানি ছ্যাঁকা লেগে গেছে। ওইজন্য আজকে যাইনি।" আমি বলছি, "এমন কি ছ্যাঁকা লাগলো?" যে অফিস, ও কোনোদিনও অফিস কামাই করে না। আর আচ্ছা, আচ্ছা। কাজের প্রতি খুব ডেডিকেটেড। হুম, একদম হুম, এত কাজ পাগল ছেলে, হুম, কামাই-টামাই ওর নেই। আমি বলি, "তুই কামাই করেছিস? কি ব্যাপার? কি এমন লাগলো তোর হাতে যে কামাই করতে হলো?" তখন বলছে যে, না ওই যাকে বলে ও কথা করে দিয়েছে। ঠিক আমার মাথায় কিন্তু ওটা ঢুকে গেছে। আচ্ছা। সব হয়েছে, ঘুরেছি, করেছি। বারবার বলছি ওর বাবাকে যে এরকম আ কি এমন হলো যে ও অফিস কামাই করলো। ঠিক আছে, ও ভাবলো সেরকম কিছু হয়নি। এমনি হয়তো কামাই করেছে। হয়তো আমরা নেই বলে হয়তো হুম, কামাই করে, হুম। বউটা একা থাকবে এখানে, ওইজন্য কামাই করে বসে আছে। হুম। যাই হোক, আমরা চলে এসেছি। এসে আমার মাথাতে ওইটাই যে তোর কি হয়েছে আগে দেখ। আমি হুম। জুতো খুলিনি তখনও। তোর যেহেতু কারেন্টটা সে বলছে না, কারণটা সে বলছে বলছে, না আমি বলছি, পরিষ্কার "তোর ভাবে। হাতটা দেখা আগে। তোর হাতটা দেখা, কি এমন পুড়েছে যে তুই অফিস কামাই করে বসে আছিস? ২ দিন কামাই করেছে। কেন কামাই করেছে? হাত দেখা।" হাতটা দেখি যে পুরো ডান হাতটা, এই ৩ টে আঙুল পুরো দগদগ করছে ঘায়ে। মানে পুড়ে গিয়ে। এমন পুড়েছে। মানে ফোস্কা হয়েছিল, ফোস্কাটাও একটা ফোস্কা রয়েছে, সেটাও বড় ফোস্কা। এই হুম, হুম, আঙুলটা হুম, হুম। এত বড় ফোস্কা, তারপরে অন্য ফোস্কাগুলো গলে গেছে। কিন্তু লাল গলে গিয়ে চামড়াটা বেরিয়ে গেছে। তো বিচ্ছিরি দেখতে লাগছে। আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি বলছি, "তুই বলিসনি তোর এত হয়েছে?" "না, তুমি বাইরে আছো, অত কিছু বললে তোমার তো, হুম, তুমি মন খারাপ হয়ে যাবে, তুমি ভালো করে ঘুরতে পারবে না, ওই জন্য তোমাকে আমি বলিনি।" আমার তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ছেলেটার যখন ওরকম পুড়েছে, ছেলেটা কত কষ্ট পেয়েছে। ঠিক। কত কষ্ট পেয়েছে, এতটা পুড়েছে। হুম, আমি তো মানে আমার তো ঘোরার এটাই নষ্ট হয়ে গেল। অত যে ঘুরে এলাম, নষ্ট হয়ে গেল। আমি এসে তখন ভাবছি যে এটা কেন এরকম হলো? ভাবতে, ভাবতে তখন বলছে, "তোর কবে পুড়েছে?" বলছে, "এই দিনকে।" আমি বলছি, "কটার সময়?" বলছে যে, "এইরকম ২:০০ ২:৩০ এরকম।" তখন আমার মাথায় হলো যে ওই
মন্দিরে বসে বসে যখন ওর বাবা ওইসবগুলো বলছিল, হুম। আর তার এফেক্টটা ওইখানে বাড়িতে ওর ছেলের উপর দিয়ে সময়টা তো প্রমাণ করে দিচ্ছে, পুরো সময়টা মিলে যাচ্ছে। পুরো সময় মিলে যাচ্ছে। আমি দেখলে তুমি যে, আমি তোমাকে বারবার বলছি ওরকম নাই বা বললে ক্ষোভ প্রকাশ করো না, বাড়ি গিয়ে বলবে। তো এখানে বসেও আমি বলেছি এইখানে বসে বলুন, দেখো এফেক্টটা কি হলো ঠিক। ছেলের ওপর হুম, দিয়ে গেল। তারপর থেকে আমার হাজবেন্ড একদম বদলে গেছে। আচ্ছা। মানে আর কোনো মন্দিরে গিয়ে কোনো মানে নেগেটিভ কথাবার্তা, কোনো আলোচনা, যাই লাগুক পয়সা সব দেন, এবং হাঁটু গেড়ে প্রণাম করা, মানে যেটা আমার কাছে একটুখানি অবাক করা ব্যাপার অবাক, থাকে, যেটা দেখেননি আগে যেটা কখনো। এর আগে দেখিনি। আম, সেটা দেখতে পাচ্ছি যে হাঁটু গেড়ে প্রণাম করছে। মানুষটি কতটা পরিবর্তিত হয়েছে। যেহেতু ছেলের এফেক্ট হয়েছে, হুম, বুঝতে পেরেছে যে এটা সত্যি হয় এই ঘটনাগুলো, হুম। তাহলে আমি আর করবো না এরকম। মানে পুরো পরিবর্তন তারপর থেকে। আর ও সব কথা বলে না, কোনো দিন ঠাকুরের সম্মান বলে। আর বলে পুরী গেলে আমি মন্দিরে যাব না। হুম, 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 হুম। উনি ভয়ও ভয় পেয়েছেন। পেয়েছেন ভীষণ। ছেলেকে এত ভালোবাসে যে এত ভয় পেয়ে গেছে যে সে, তার এফেক্ট তো আমি দেখতেই হুম। পাচ্ছি যে মানে কিভাবে ঠাকুরের কাছে গিয়ে উনি এ করেছেন। অনেক সময় তিনি সহ্য করেন না, তিনি ক্ষমা সুন্দর, করুণা হ্যাঁ, ঘন, নিশ্চয়ই। সবই ঠিক আছে, কিন্তু কখনো কখনো বোধহয় মানুষ আলোচনা নাই বা করলো না এখানে বলে এটা তারও অনেক সময় কিছু করার থাকে থাকে না, না, কারণ প্রত্যেকটা ক্রিয়ারই একটা একটা প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া থাকে তো। হ্যাঁ, ঈশ্বরের যতই তিনি দয়ার সাগর হন না কেন, করুণা ঘন হন না কেন, কখনো কখনো পরিস্থিতি হুম, ঘটেই যায়, হুম। এটা তার প্রমাণ আছে। দেয় যে এটা করা ঠিক নয়, হুম, সেটা এইভাবে বোঝান হুম, ওনারা। তুই হয়তো উনি এই আমাকে হবে। এই তো। সাপের স্বপ্ন কখনো দেখেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, সাপের কিরকম স্বপ্ন কিরকম? দেখেছি। দেখেছি মানে আমি একদিন দেখলাম যে আমি একটা পুকুরের বা জলাশয়, একটা মানে পুকুর বা চৌবাচ্চা বা এরম টাইপের একটা জলের সামনে যেন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি সাপ। কিন্তু সাপকে দেখলে আমি ভীষণ ভয় পাই। কিন্তু সেই সময় আমি দেখছি যে সাপকে দেখে আমি ভয় পাচ্ছি না। দেখছি যে যাচ্ছে, যেতে, যেতে আমার পায়ে জড়িয়ে গেল। আমি ভয় পাইনি, কিন্তু মনে হলো যেন কামড়েছে না কামড়ায়নি। সাপ আমার পায়ে জড়িয়ে গেল কেন? বলে আমার ঘুমটা ভেঙে গেল। যাক আমি ওটা কোনো গুরুত্ব দিইনি। সাপের স্বপ্ন দেখেছি। সবাই বলে সাপের স্বপ্ন দেখা ভালো। যাকগে কিছু একটা ভালো খবর আসবে। আবার সপ্তাহখানেক পর কি সপ্তাহ দেড়েক পর আবার দেখেছি। দেখছি পুকুরের ধারে যে মানুষটা সাপ দেখলে ভয় পায়, সেই মানুষটাই যেন একটা কিছু করে কিছু ২-৩টে সাপ একসঙ্গে নিয়ে গিয়ে যেন পুকুরে ফেলতে যাচ্ছে। এরকম যে মানুষটা আচ্ছা। ভয় পায় এত, হুম, সে সে ধরে নিয়ে ফেলতে যাচ্ছে, যাচ্ছে। সে নিয়ে গিয়ে পুকুরে যেন দিয়ে দিতে হুম, যাচ্ছে। হঠাৎ তারই মধ্যে থেকে একটা সাপ উম পড়ে গেছে। হুম, হুম। সে এসে আমার পায়ে জড়িয়ে আমাকে কামড়েছে, আমি বুঝতে পেরেছি যে এবারে আমাকে কামড়েছে। আগের দিন এটা মনে আছে আমার। মনে পড়ছে যে হুম, আগের দিন আমার কামড়ায়নি। আজকে তো বুঝতে পারছি আমার হুম। কামড়ে দিল। তখন ভয় পাইনি, কিন্তু ভাবছি যে যাহ! আবার হসপিটালে যেতে হবে। আবার সেই ইনজেকশন আবার একটা চিকিৎসা শুরু হয়ে যাবে। যাকগে করতে হবে, কামড়ে দিয়েছে আর কি করব? বলে স্বপ্নটা ভেঙে যায়। আচ্ছা, আচ্ছা। এটা তখন হয়তো বুঝিনি যে কি হুম, ঘটনা। পরে বুঝতে পারছি যে এই ঘটনার পরই আমার দীক্ষা গ্রহণ হয়। আচ্ছা। আমি যেটার জন্য অধীর আগ্রহে কত মাস ধরে আমি হুম, সবসময় আমি ভগবানকে ডেকে যাচ্ছি, আমার দীক্ষা আমি কবে আমার দীক্ষা হবে, কবে আমার দীক্ষা হবে বলে আমি চিন্তা করে যাচ্ছি। সেই দীক্ষার দিনটা চলে আসে। আচ্ছা। এই দীক্ষা আমি পাই। আরো একটা শুভ খবরও আমার হয়। হয়তো আমি বলছি না এটা। হুম, 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 কিন্তু আরো একটা ঘটনা আমার ঘটেছে জীবনে। হুম, হুম। ভালো শুভ খবর। আচ্ছা। আ ২ টো ঘটনা আমার ঘটেছে। মানে এই যে স্বপ্ন দর্শন আপনি হ্যাঁ, করছেন এবং আপনাকে বিভিন্ন রকম ভাবে সংকেত দেওয়া হচ্ছে, এগুলো তো দৈব অলৌকিক ঘটনার একটা পর্যায়। আপনার স্বর্গীয় পিতার যে ঘটনাগুলো বললেন, সেগুলো তো ভীষণভাবে আমাদের অবাক করে। মানে আরো অবাক করে যে বিষয়টা, সেটা দর্শকরা হয়তো জানেন না, আমি উল্লেখ করব এখনই। সেটা হলো কৃষ্ণাদি কিন্তু জীবনযুদ্ধে এতটা লড়াই করার পরেও আ উনি কিন্তু একজন ডিজিটাল ক্রিয়েটর হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন, এখনো রয়েছেন। আমি দিদিকে অনুরোধ করব সেই ব্যাপারটা একটু নজর দেবেন। উনার একটা নিজের রান্নার চ্যানেল আছে এবং তার সাথে, সাথে সেলাই ফোড়াইয়ের আমাদের
বাড়ির ঘরোয়া মা বোনেদের যে অনেক সময় সেটা একটা শখের পর্যায়ে চলে যায়, শৌখিনতার পর্যায়ে চলে যায়, সেইটা নিয়েও কিন্তু উনি কাজ করেছিলেন। উনার সেইটা নিয়েও কিন্তু ইউটিউবে, তাই তো? হুম। ইউটিউবে এর একটি রান্নার চ্যানেল এবং একটি সেলাই ফোড়ার চ্যানেল আছে। চ্যানেল দুটোর নাম কি দিদি? আমার রান্নার চ্যানেলটা হচ্ছে বাংলা ট্র্যাডিশনাল স্বাদ। বেশ। আর আর সেলাইয়ের চ্যানেল হচ্ছে কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আপনারাও এই নামগুলো টাইপ করে ঘুরে আসবেন এবং দিদিকে অনুরোধ করব, আপনি যেভাবে আধ্যাত্মিকতার সাথে আ সময় কাটাচ্ছেন, সাধক অলৌকিক রহস্য বা এই ধরনের অন্যান্য চ্যানেল দেখছেন, সেরকম এই ইচ্ছাগুলোকেও বাঁচিয়ে রাখুন। এবং আপনার এই সৃষ্টিগুলো, যে সৃষ্টিগুলো আপনি নিজে তুলে ধরতে চান, আরো ১০ টা মানুষ তার থেকে নিজেদের রসদ পায়, আপনি সেগুলোকে কিন্তু চালু রাখুন। হুম। তো আজকে আপনি হয়তো ঘটনা বলতে এসেছেন, আমরা অনেক ঘটনা শুনলাম। খুব ভালো একটা সময় আমাদের কাটলো। অত্যন্ত আ সুন্দর মুহূর্ত কাটলো। কিন্তু তার সাথে, সাথে কিন্তু এই শপথটাও আজ আপনাকে করতে অনুরোধ করব যে এই শখগুলোকে কখনো নষ্ট হতে দেবেন না। জীবনে এতটা লড়াই যখন করে আসতে পেরেছেন, তাহলে আপনার এই ডিজিটাল সন্তানগুলো বা কেন অনাথ থাকবে? সেই আপনি তাদেরও আবার নতুন করে দুহাত দিয়ে গড়ে তুলুন। তাদের নতুন করে পোস্ট করুন। লোকে দেখুক, জানুক, শিখুক। হ্যাঁ, শেখাচ্ছিও এখন। অবশ্যই। অল্প অল্প করে শুরু করেছি শেখানো। এবার বাবার একটা ঘটনা বলি, যে বাবা যে এইসব কাজ করতেন না, পুজোর কাজ করতেন, বিভিন্ন বাড়ির কোনো কিছু প্রবলেম হলে হুম, তার কি বলে প্রতিকার করার ব্যবস্থা করতেন। তো এইরকমই একজন ডেকে নিয়ে গেছে বাড়িতে, একটু হচ্ছে অস্বাভাবিক কিছু হুম, ঘটনা ঘটছে। তো বাবা গেছেন সন্ধ্যের দিকে। তো সন্ধ্যেবেলা গেছে, গিয়ে বসে আছে ডাইনিং স্পেসে, ওনাদের সাথে কথা বলছে। তো বাবা হঠাৎ কারেন্ট চলে গেছে। আচ্ছা। কারেন্টটা চলে যাওয়ার পর বাবা হঠাৎই গাটা একটুখানি মানে একটুখানি জানি আ কেঁপে ওঠে, একটুখানি আনইজি ফিল আনইজি ফিল করছে। তখন যেই ঘটেছে বাবা তখনই বুঝেছে কিছু একটা নেগেটিভিটি এখানে আছে, যার জন্যই আমার এরকম হলো। বুঝতে পারে বাবা হুম, ওটা। তো হঠাৎই জানলার দিকে চোখ চলে গেছে। হুম, জানলার পরেই একটা পাঁচিল আছে। তারপর অন্য লোকের বাড়ি আছে। তো যেই জানলার দিকে তাকিয়েছে, দেখে জানলার পরে যে পাঁচিলটা আছে, পাঁচিলের ওপর একজন একটা মহিলা বসে আছে। ওইদিকে তাকিয়ে দেখেছে সেই মহিলাও ওনার বাবার দিকে দেখছে। আচ্ছা, বাবাও ওনার দিকে দেখছে। তারপরে আচ্ছা। কারেন্টটা চলে আসে। তারপরে ওখান থেকে বুঝতে পারে বাবা হুম, ব্যাপারটা কি। হুম, হুম, তখন বাবা এদের সঙ্গে এবারে কথা বলে যে, "কি ব্যাপার? কি দেখো না হুম, দেখো?" এইসব ওরা বলে। বাবা তো যা বোঝার বুঝেই গেছে। হুম, তখন বলছে যে, "এরকম অপঘাতে মি মৃত্যু হয়েছে। তো এরকম কিছু, কিছু প্রবলেম হচ্ছে। তো এটা একটা কাজ, প্রতিকার একটা আপনি করে দিন।" বাবা বলল যে, "না, এ কাজ আমি করতে পারব না।" বলছে, "কেন?" বলছে, "না, এই কাজ আমি করতে পারব না। এর জন্য আমি আমি উপযুক্ত নই। হুম, তোমরা অন্য লোক দেখে নাও, তারা করবে।" পরে খোঁজ নিয়েছিল যে ওই মহিলাকে এরা বাড়ির বউ মানে অত্যাচার করে মেরে দিয়েছিল। এতটাই অত্যাচার করেছে যে এই তার কষ্ট, তার এই রাগ এসব ছেড়ে সে বেরিয়ে যেতে পারেনি। হুম, রয়ে গেছে। সেই তারই প্রতিফলন ওরা পাচ্ছে। মানে কিছুই করতে বাবা আর করলোই না। বললেন, "না, আমি আর এখানে থাকবো না। আমি এক্ষুনি চলে যাবো।" বাবা এবং সঙ্গে, সঙ্গে বেরিয়ে জেনে যদি ওটা করে তার এফেক্ট বাবা বলে যে, "আমি আর নেব না। আমি সংসারী মানুষ।" এইসব কাজ কারা করেন? যারা সংসারী নন। মানে যারা ওই তান্ত্রিক-ফান্ত্রিক আছেন, এসব কাজ জানেন, উনারাই পারবেন। আমি বললাম যে, আমি উপযুক্ত নই। আপনি অন্য কারোর কাছে যান, তারা করে দেবে।" তো এই ঘটনাটা বাবা এসে বলেছিল। না, আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম যে এরকম একটা বীভৎস ব্যাপার। স্বাভাবিক। খুবই ভয় পেয়েছিলাম। অন্ধকারের মধ্যে ওইভাবে জানালা দিয়ে দেখা যাচ্ছে এটা পাঁচিলের উপর বিরাট বসে ব্যাপার। আছে। আমরা তো ভয় পেয়ে গেছি। আমরাও ভয় বাবাকে আমরা তাই বলি, "তুমি ভয় পাওনি?" বলছে, "একটু এটা ভয় পাইনি। কারণ আমি তো কিছু ক্ষতি করিনি হুম, তার। আমি যদি কাজটা করতাম হয়তো তার তার একটা এফেক্ট এফেক্ট হতো। আসতো। কিন্তু আমি তো কাজ করব কিন্তু না। চোখের সামনে দেখা ওটাও সহজ কথা নয়। আমি আর করব না।" বলে বাবা চলে আসে। এই যেহেতু এরকম করে নিয়ে যেত, বাবাকে কোনো বাড়িতে ঘটনা এরকম ঘটলে এরকম অনেকেই নিয়ে গেছে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে, একটা উকিল, পুরনো বাড়ি কিনেছে। হুম,
কিনেছে। কেনার পরেই তারা দেখছে মাঝে মাঝেই দেখে যে তারা হয়তো ঘটনাগুলো ঘটে যে কারেন্টের এই সুইচ বোর্ডে হাত দিচ্ছে, দেখবে যে তার আগে একটা হাত যেন আঙুল যেন সুইচ বোর্ডে আছে, মানে একটা নরম আচ্ছা, মতন যেন অনুভব করে এরা। হুম, সিঁড়ি দিয়ে উঠছে, যেন হচ্ছে পাশ দিয়ে কেউ নেমে চলে গেল, হুম। গায়ের সঙ্গে গা ঠেকলো, তারপর হয়তো কাকুদের সাটকার সরে গেল। এরকম অনেক কিছু ঘটনা ঘটে। তো খারাপ কিছু হয় না, কোনো ওদের সাথে দুর্ঘটনা বা ভয় পাওয়া সেসব কিছু হয়নি, কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তো বাবাকে নিয়ে গেছে যে এরকম দেখাতে যে এরকম হয়েছে, বাবাও সেটা অনুভব করেছে। বাবা তো বেশি করেই করবে, কারণ এই সেন্সটা তো বাবার খুবই আছে। হুম, বাবা আরো যে এইরকম উম, বাবাও অনুভব করেছে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে পাশ দিয়ে চলে যাচ্ছে করছে, বাবাও বুঝতে পেরেছে। হয়তো ওই বাড়ির আমাদের এখন মনে হয় যে বাবাকেও আমরা তাই বলেছি, হয়তো ওই বাড়ির যিনি কর্তা ছিলেন খুব ভালোবাসার বাড়ি, হয়তো উনি যত্ন করে নিজের পছন্দ মতো করে তৈরি করেছিলেন হয়তো বাড়িটা, কিন্তু উনি হয়তো ভোগ করতে পারেননি, চলে গেছেন, মায়াটা থেকে গেছে। মায়াটা থেকে গেছে, তিনি এই বাড়িটা ছেড়ে আর বেরোতে পারছেন না। তখন ওই কাজটা বাবা করেছিলেন, অনেক লোকজন নিয়ে এসে যে যা যা করার কথা ওনার করেছিলেন, করার পর কিন্তু এই সমস্ত প্রবলেম কিন্তু মিটে গিয়েছিল, আচ্ছা, আর ঘটনা ঘটেনি। হুম। মানে এই কাজগুলো কি হয়, এগুলো সব ওই আধ্যাত্মিক কাজ, তো মানে ওনার মুক্তি হয়তো হয়ে গেল বা কিছু একটা, মোট কথা আর কোনো ঘটনা। মানে পাওয়ারটাকে হ্যাঁ, বা শক্তিটাকে একটা অন্যরকম হ্যাঁ, চ্যানেলাইজড করে দেওয়া। একদম একদম। হুম, ওই যাই হোক, আর ঘটনা আর ওরকম ঘটনা ঘটেনি। এই রকমই আবার একদিন একটা বাড়িতে গেছে, ওরকম ঘটনা ঘটেছে ওরকম, তখন তার বাড়িতে গেছে, বাবা ওইগুলো দেখার জন্যে ঠিক সন্ধেবেলাটাই প্রেফার করতো, বোঝা যায় ওর হুম, যে হুম। গেছে, গিয়ে দেখছে যে বাড়িটা পুরনো বাড়ি কিনেছে, তো একতলাটা কিনেছে, দোতলাটা যারা থাকে তারা থাকে, আর দোতলার যে সিঁড়িটা ওখান থেকে ভেঙে দিয়ে ওখানটা বন্ধ করে দিয়েছে, আচ্ছা, ওখানটা বন্ধ করে দিয়েছে। এই বাবা গিয়েই চোখটা আগে ওই সিঁড়ির দিকে গেছে, তখন বলছে যে আপনি কেন বারবার সিঁড়ির দিকে দেখছেন? তো সিঁড়িটা তো হচ্ছে কি জানি, ওই দিকেই তো আমার চোখটা যাচ্ছে। বলছে যে যা তোমাদের ঘটনা কি এইখানটা থেকেই হয়, তোমরা যেগুলো বলছো? বলছে হ্যাঁ। আচ্ছা, বলছে এখান থেকেই ঘটনাটা ঘটে, নেগেটিভিটি যেটা বাড়ির মধ্যে সব ওইখানটা, ওই পাশেই একটা নিচে একটা জানলা আছে, তো বলছে ওখানে কিছু ঘটেছিল ওইখানে? বলছে বলছে হ্যাঁ, ওই সিঁড়ির ওপরে ওই দিকটা যারা থাকে ওদের ওই দিকটায় হ্যাঙ্গিং কেস আছে একটা, হুম, ছিল, কেউ একজন ওখানে হুম। মারা গেছে এইভাবে। বলছে হ্যাঁ, ওটা এখনো নেগেটিভিটিটা আছে, তো ওই জানলাটাকে বন্ধ করে দাও, মানে জানলাটাই এফেক্টেড, হুম, ওই জানলাটা বন্ধ করে দাও, দিয়ে ওই ওইদিকে যা আছে একদম বন্ধ করে দাও, ওখানটা কিছু একটা করে দিতে বলেছিল বাবা, সেসব মনে নেই, অনেক দিনের ঘটনা তো মনে নেই অতটা। তো ওইখানেই ঘটেছিল, এবং ঘটনাটা যে ঘটেছে বাবা ওই দেখেই বুঝতে পেরেছিল যে ওখানেই ঘটেছে। তারপরে কাজ টাজ করেছে করেছে বাড়িতে একটা শান্তি সস্তায়ন করেছে, করে ঠিক হয়ে গেছে ওখানে, আর ওই জানলাটা বন্ধ করে দেওয়ার পরে আর কোনো প্রবলেম হয়নি। এইরকম অনেকই, মানে যখনই কিছু ঘটনা মানে বাবাকে নিয়ে নিয়ে আপনার দেখাতো বাবার করতো, অনুভব শক্তি খুব প্রচন্ড ছিল, প্রচন্ড পরিমাণে প্রচন্ড মানে সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, কোথাও গেলেই বাবা বলে দিত। এবার সবসময় হয়তো গিয়ে আমরাও সঙ্গে আছি, হয়তো সেখানে ওরকম আছে, বাবা আমাদের সামনে বলতো না, যদি ভয় পাই আমরা হুম, বা তাদের আমাদের কোনো আত্মীয় স্বজন হয় তাদের বাড়ি গিয়ে বলতো না, কারণ তারা তো ভয় পাবে তাদের বাড়ি, সেই জন্য বলতো না, কিন্তু যারা নিয়ে যেত প্রতিকারের জন্য তাদেরকে বলতো, মানে পুরনো বাড়ি কিনবে, কেনাটা ঠিক হবে কিনা সেই জন্যও নিয়ে গিয়ে দেখিয়ে নিত আগে, বলে দিত বাবা। নিজের ঘটনা বলি, জানি না অলৌকিক কিনা, আমি টিভিতে প্রেমানন্দজির যে প্রোগ্রামগুলো হয় দেখি, উনি বলেছিলেন যে কৃষ্ণায় বাসুদেবায়, এই যে মন্ত্রটা এটা হচ্ছে ম্যাজিক মন্ত্র, আচ্ছা, তুমি যা করবে, তুমি যদি এই মন্ত্রটা বলো মন দিয়ে করো, তাহলে তোমার যা চাইবে তাই হবে, একদম ম্যাজিক মন্ত্র। তো আমি ভাবলাম সত্যি তো এটা পাওয়া গেছে ভালো, তো মানুষের তো কত প্রবলেমই হয়, তা এই এটা যদি হয় তো আমি এটা মন প্রাণ দিয়ে তাহলে করব। সত্যি আমি যা হতো যেখানে যাব তার আগে আমি এই মন্ত্রটা বলতাম, উনি যেমন 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 বলতেন আমি তেমন তেমন ওই মন্ত্রটা বলতাম, বলে
মানে মন দিয়ে করতাম। তারপরে যখন হতে হতে হঠাৎই আমি একটু মেডিটেশনে বসতাম, হয়তো ধ্যানে যেটা বলে সবাই, ওই মেডিটেশনে বসে আমি এই মন্ত্রটা বলতাম, গুনে গুনে বলতাম যতবার উনি বলেছেন বলতে 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 একদিন হঠাৎ দেখছি যে মন্ত্রটা মুখে বলছি আর ওখানে পুরো সাদা অক্ষরে মন্ত্রটাকে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা, পুরো গোটা গোটা অক্ষরে একদম। গোটা গোটা অক্ষরে, সাদা অক্ষরে, মানে মন্ত্রটা সাদা অক্ষরে লেখা আছে, আমি পুরো মন্ত্রটা দেখতে পাই ওটা। আমি তখন ভাবলাম, প্রথমটা তো বুঝতে পারিনি যে দেখতে পাচ্ছি কি ব্যাপার। হঠাৎই একদিন মনে হলো, আচ্ছা মন্ত্রটা আমি তো বলি, হঠাৎ সাদা অক্ষরে কেন দেখতে পাচ্ছি। হুম, ঠিক আছে, এবারে যখনই কিছু প্রবলেম হয়, শারীরিক প্রবলেম হয় আমার, আমি নিজেকে দিয়েই আগে পরীক্ষা করে দেখি যে সত্যি হয় কিনা। তো আমি যখনই হয়তো শরীরে কোনো প্রবলেম হলো, আমি কি করি, মন্ত্রটা মুখে বলি, আর ওই যে দেখতে পাই যেটা, ওটা যেন এখানে যেন বসিয়ে দেওয়া যেন, এরকম হুম, একটা হুম, ব্যাপার, এরকম দিয়ে আর মন্ত্রটা হুম। আমি বলে প্রার্থনা করি যেন সেরে যায়। বা কারোর কিছু প্রবলেম হলে বলি যে এরকম ওর এই প্রবলেমটা যেন, বাড়ির লোকের প্রবলেম যেন সেরে যায়, মিটে যায় যেন প্রবলেমটা। কিছু হারিয়ে গেছে হয়তো, আমি মন্ত্রটা বলি, বলি যে আমার এই জিনিসটা এত দরকারি জিনিস খুঁজে পাচ্ছি না, যেমন ব্যাংকের বই, হুম। এরকম পেয়ে যাই যেন। একদম ম্যাজিক। বলে খুঁজলাম, যেটা আমি বারবার যে জায়গাটা খুঁজেছি সেই জায়গাটা আবার খুঁজছি, বলে দিয়ে এবার খুঁজছি, পেয়ে গেলাম ওইখানেই। ওইখানে। আমি তখনই হচ্ছে সত্যি এটা তো ম্যাজিক মন্ত্র, মানে ওই মন্ত্রটার প্রতি তখন আমার যে কি বিশ্বাস, এখনো পর্যন্ত আমি যা হয় আগে ওই মন্ত্র, যেখানে বেরোবার আগে, শোবার আগে, ঘুম থেকে ওঠার আগে, এইসব নানা রকম আমি, মানে কথা যে কোনো কাজ করি মন্ত্র আগে বলি, তারপর আমি সে কাজ করতে যাই, জানি আমার কাজ সফল হবে, আমি উম, আমার হবেই সেটা। এবারে আমার বছর দেড় আগে হঠাৎ আমার জিভেতে একটা ঠান্ডা লাগলে না ফুলে যেত, তো ফুলে গেছে, তো সেটা আর কমছে না, হুম, ফুলে গেছে, ফুলেই রয়েছে, কমছে না। এবার ঠান্ডা লাগলে ওই ফোলা জায়গাটা খুব ব্যথা করে, এত ব্যথা করে যে আমি জিভটা নাড়াতেও পারি না, কিছু খেতেও পারি না, দাঁতের মধ্যে পড়ে যায় ওই জায়গাটা, আরো ব্যথা হয়ে যায়। অনেক দিন থেকে ভুগছি, ডাক্তার দেখিয়েছি, সবাই বলছে অপারেশন করতে, ডাক্তারও বলেছে অপারেশন করে দাও। আমি অনেক খরচ, আবার সেই খরচ হবে, ছেলের ওপর, আমার হাজবেন্ডের ওপর আবার একটা চাপ পড়বে পয়সা। আমি যখনই ভাবছি না না, এটা তো ঠান্ডা কমে গেলে আবার ঠিক হয়ে যায়, এইভাবে আমি 1.5 বছর কাটিয়েছি। অনেক টাকা খরচ বলেছে। আমি একদিন হঠাৎ আমার মনে হলো, আচ্ছা ঠিক আছে, আমি তো এমনি করি ওটা, আচ্ছা জিভের চিকিৎসা করে দেখি না কি হয়, ভগবান কি আমার ঠিক ওই করবে, মন্ত্রটা এখানে প্রয়োগ করে। প্রয়োগ করে দেখি না, যদি সেরে যায় তো ভালো, হুম, আর সারুক না সারুক, করে তো দেখি চেষ্টা করে। তো আমি ওরকম মন্ত্র বলে, আর ওটা দেখতে যেহেতু পেতাম, ওটা যেন মূলত ওই জায়গাটা আমি দিয়ে এবার মন্ত্রটা বলতাম, আচ্ছা। ওইটা ওখানে দেখতাম আর বলতাম, টানা রোজই করতাম, কিছুই হয়নি, আর কিন্তু আমি ওটা অভ্যাসবশত রোজই করতাম। এবারে আমি দীক্ষা নেব, দীক্ষার দিনে স্থির হয়েছে, দিনও স্থির হয়ে গেছে, এবার ভাবছি প্রচণ্ড ব্যথা, আমি জিভ নাড়তে পারছি না, মানে এত ব্যথা, মানে কথাও বলতে পারছি না ভালো করে। তখন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি, দেখছি ব্যথাটা একটু কম কম, ঠিক আছে, ব্যথা মুখ পুজোয় চলে গেছি, আবার পরের দিন সকালবেলা দাঁত টাত মাজতে উঠেছি, তখন দেখি অনেকটাই ব্যথা কম। দেখছি যে জিভটা বার করে দেখি তো কেন ব্যথাটা এত কমে গেল, দেখছি ওই জায়গাটা এটা যেন ছোট হয়ে গেছে, ওই যে মাংসপিণ্ডটা ফুলে আর কি, ফোলা ফুলে ওঠা জায়গাটা অংশ। মাংসপিণ্ড মতন হয়ে গিয়েছিল, আমি যেন ওটা বোধহয় দেখতে পাচ্ছি না, কিন্তু আশেপাশে যেগুলো ছোট ছোট ছিল, সরু সরু, সেইগুলো রয়েছে, হুম, ওটা দেখতে পাচ্ছি, আমি জানি আছে হয়তো ভেতরে। তারপরে ভাত টাত খেয়ে দুপুরবেলা উম, দেখি তো একবার হাত দিয়ে, দেখতে পাচ্ছি না কোথায় গেল, হাত দিয়ে দেখি আর নেই ওটা। দীক্ষা নেবার 2 দিন আগে ওই ঘটনাটা ঘটেছে। যেদিনকে দীক্ষা নিতে যাব সেদিন, সেদিন মানে তার আগের দিন জিভ আমার পুরো পরিষ্কার, হুম, পুরো একদম মনে হচ্ছে না ওখানে আমার একটা কিছু ছিল। আমি এত, তার 2 দিন আগে আমি অত কষ্ট পেয়েছি, মানে কথা বলতে পারছি না, হুম। তখন ভেবেছি আমি দীক্ষা নেবো, আমি মন্ত্রতন্ত্র যদি কিছু বলতে বলে, কিছু জিজ্ঞেস করে, আমি কি করে কথা বলবো, কি করে কি করব।
আমি দেখছি জিভে একদম পরিষ্কার। আমি সবাইকে দেখাচ্ছি এবং আনন্দ সহকারে, এবং সবাই খুশি যে জিভে চলে গেছে। এক তো অনেক টাকার ব্যাপার, হুম। সেটা সলভ হয়ে গেল। আর একটা আমার মানে ব্যথার উপশম হয়ে গেল। মানে একটা জিনিস চলে গেল শরীর থেকে পুরো। মানে সারাদিন রাত খালি ওইটা নিয়েই পড়ে থাকতাম। হ্যাঁ, এত ব্যথা, এত ব্যথা। মনের মধ্যে এসে যেত যে এত ব্যথা লাগছে, কি করে সারবে? কিন্তু ওই ক্রিয়াটা আমি কন্টিনিউ করতে থাকতাম। ওই মন্ত্রের হ্যাঁ, যে ম্যাজিক মন্ত্র বলা হতো। সত্যি যে ম্যাজিক মন্ত্র, উনি যে বলেছিলেন ম্যাজিক মন্ত্র, আমি পদে পদে তার প্রমাণ পাই, পদে পদে। আচ্ছা। কোনো বিপদে পড়লে ওই মন্ত্র বললে বিপদ থেকে রক্ষা করে যাবে। রাস্তায় প্রচুর জ্যাম, কোথাও হয়তো যাচ্ছি দেরি হয়ে যাবে, কন্টিনিউয়াসলি আমি বসে বসে মন্ত্রটা বলছি, আর আমার এই প্রবলেম সলভ যেন এই বিপদ থেকে রক্ষা পাই, হুম, এটা হুম, যেন হুম। কেটে যায় বলে কন্টিনিউয়াসলি আমি মন্ত্র বলে যেতাম। ও সঙ্গে মানে কিছুক্ষণের মধ্যেই দেখতাম যে গাড়ি ছুটতে শুরু করেছে, রাস্তা পরিষ্কার হয়ে গেল। অনেকবার, কতবার যে এই প্রমাণ পেয়েছি তার কোনো ঠিক নেই। যে মন্ত্রটা উনি বলেছেন, ওনার যে অভিজ্ঞতা, উনি যে তার সেই অভিজ্ঞতার জন্যই মানুষকে এত তাদের উপকারের জন্য বলেছেন, আমি পেয়েছি উপকার হুম। প্রচুর। অনেক ঘটনা এরকম ঘটেছে যেটা মন্ত্র বলে আমি চেয়েছি, মানে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেছি। আচ্ছা। এরকম অনেক এটা ঘটনা আপনার জীবনে খুব বাস্তব বাস্তব মন্ত্রের গুণ এগুলো। গুণ, মন্ত্রের গুণ, বলে না মন্ত্রের গুণ, মন্ত্রের গুণ। হ্যাঁ। সেটা সত্যি। যদি মন দিয়ে কিছু ডাকা যায়, মানে কোনো কিছুকেই যদি মন দিয়ে চাওয়া যায়, সে পাবেই। এটাই এটা হচ্ছে তার প্রমাণ। মন্ত্র সহযোগে আপনি ডেকেছেন। কারোর যদি মন্ত্র জানা না থাকে, তার মনের ইচ্ছা সেইভাবে ঈশ্বরের কাছে পৌঁছে গেলে একদম, মন্ত্র বিনাই সেখানে কাজ হবে। একদম। বাবা এক বন্ধু, ছোটবেলাকার বন্ধু, অনেক দিনকার বন্ধু, অনেক দিন মানে শেষ মাস পর্যন্ত হুম, বাবার সাথে বন্ধুত্ব ছিল। হুম, তো বন্ধুটা মারা যায় হঠাৎ করে, হুম, স্ট্রোক হয়ে বিছানায় শুয়ে, চা দাও বলে শুয়েছে, হঠাৎ চা নিয়ে এসে দেখে নেই, হুম, এইরকম। তো আমার বাবাকে বলা হয়নি যে এতদিনকার বন্ধু হুম, একে, বাবা তখন অসুস্থ হয়ে পড়েছে, যে বলেনি যে তাহলে বাঁচানো যাবে না, হুম, ওই নিয়ে শোক করবে বসে বসে, বলা হয়নি। তো দিন মাস ৩-৪ পর বাবা হঠাৎ সকালবেলা বলছে যে ওই বন্ধুর নাম করে বলছে ওকে, ওর একটু খবর নিয়ে এসে, তো অনেক দিন ওর খবর পাইনি, আসেওনি, কতদিন হয়ে গেল। তখন মা বলছে, তুমি তার খোঁজ আর কোথায় পাবো গো, সে কি ও জগতে আছে? তখন বাবা বলছে যে আমি তো কাল রাত্রেই ওকে স্বপ্নে দেখলাম, ও এসেছিল আমার কাছে কাল রাত্রে, ঠিক। এসে ওই চেয়ারটা যেখানে বসে ওখানে বসেছিল, মাথায় ঢাকা টাকা দিয়ে, শীতকালে যেমন চাদর ঢাকা দিয়ে এসে হুম। বসে, এসে বসেছিল। আমি তার সঙ্গে কথা বলে গেলাম, ও কিন্তু আমার সঙ্গে সেরম কিছু করেনি, কথা টথা বলা কি কি সেরম কিছু বলেনি। শুধু যাওয়ার সময় খানিকক্ষণ বসে থাকার পরই বললো আমি চলে যাব, আমার টোটো দাঁড়িয়ে আছে। উনি তাই করতেন, টোটো দাঁড় করিয়ে রেখে ঢুকে কথা বলে দেখা করে আবার টোটো নিয়ে চলে যেতেন। বললো চলে গেল, তার মানে আমাকে দেখা দিয়ে চলে গেল যে আমি আর নেই। মানে এইরকম মানে কত যে বাবার জীবনে কত ঘটনা আছে, এখন সব তো আর মনে থাকে না। হুম, আমি এই রাত্রিবেলা একটুখানি ধ্যানে বসি, তখন সব নিস্তব্ধ হয়ে যায় তো, সেই জন্য একটুখানি ওই সময়তেই বসি, সবাই ঘুমিয়ে হুম, পড়ে, বাড়ি ঘর দোর একদম নিস্তব্ধ থাকে, একটু ধ্যান করি, করে তারপরে শুয়ে পড়ি। মেডিটেশন করলে হুম। ঘুমটা তাড়াতাড়ি চলে আসে বলি আর। তো ওরকম করেছি, করে ভামরি যেটা, সেই ভামরি করেছি, সেটা করার পরই হাতটা যেই কান থেকে বার করেছি, এটা দীক্ষা নেবার আগের ঘটনা কিন্তু। আচ্ছা। উম, কান থেকে হাতটা নামাতেই দেখছি যে একটা ভেতর থেকে ওম শব্দ। আমি তো বুঝতে পারছি না ওম শব্দ কেন, কোথা হুম, থেকে আসছে, হুম, এত রাত্রে কোথা থেকে আসবে। আমি শোনার চেষ্টা করছি যে বাইরে থেকে কোথাও থেকে ওম শব্দটা আসছে না, ফোনও তো বন্ধ, কোথাও কিছু নেই, তো এত রাতে আর কোথা থেকে আসবে। আমি না ভালো করে শুনছি, কানগুলোকে ভালো করে করছি, কিন্তু ওটা থামছে না, মনে হচ্ছে একদম ভেতর থেকে ওম শব্দটা আসছে। আপনি থামাতে পারছেন না। না, আমি থামাতে পারছি না। আমি একটু ভয়ই পেয়ে যাই যে এরকম কেন হচ্ছে, মানে আমি তো এমনি অত জানি না কিছু,
উম, একটু একটু শিখছি, এই সবে দীক্ষা নিয়েছি, এই সবই শিখছি। তখন তো অত জানি না। আমি তো ভয় পেয়ে গেলাম যে কোথা থেকে এই ওম শব্দটা আসছে। আমি তখন কান টান চেপে শুয়ে পড়লাম যে না, এটা কোথা, যদি কিছু, আমার ভয় হচ্ছে যদি কিছু অস্বাভাবিক কিছু দেখে ফেলি, অস্বাভাবিক কোনো যদি ঘটনা ঘটে যায়, সেই ভয়টা পাই। রাত্রিবেলা অন্ধকার, কে কোথাও নেই, আমি কান টান চেপে শুয়ে পড়লাম। তো ওটা আমার একটা ঘটনা ঘটেছিল। আর একটা ঘটনা ঘটেছিল, এটা দীক্ষা নেওয়ার ঠিক পরের দিন কি, এটা দীক্ষা নেওয়ার পরের দিনের ঘটনা। আমি দীক্ষা নিয়েছি, নিয়ে আমি তো সব সময় খালি আমি মহাবতার বাবাজিকে হুম, ডাকতাম যে আমাকে, আমার দীক্ষা যেন হয়ে যায়, তুমি তার ব্যবস্থা করো, এটা তোমাকেই করতে হবে, আর তো আমি হুম, কাউকে চিনি না, তোমাকেই জানি, তুমি করো। তো দীক্ষা যেই হয়ে গেছে, দীক্ষার পরের দিনকে আমি বসে বসে ওই প্রথম মালা জপছি, অনভ্যস্ত হাতে হুম, মালা জপছি, মানে আর দুটো হয়তো রুদ্রাক্ষ বা বাকি আছে। তখন আমি চোখ বুজে যেহেতু করছি, মানে চেষ্টা করতে হচ্ছে না, হঠাৎই দেখি এক মহাত্মা শুয়ে আছেন, মানে আর হয়ে শুয়ে আছেন, একটা পা হয়তো কিছুর ওপর রয়েছে, একটা পা নিচে আছে, উনি মাথায় এরম করে হাত দিয়ে শুয়ে আছেন। শেষ হয়ে গেছে, আমি চোখটা খুলে ফেললাম, ভাবছি হয়তো কোনো ওই ইউটিউব টিউব দেখি, হয়তো সেরকমই কোনো একটা দৃশ্য কোনো সময় মানে সামনে দেখেছি, চোখে ভাসছে। সেটা হয়তো এসে গেছে, কাল্পনিক ব্যাপার। হুম, বলে আমি আবার চোখ বুজে দেখি, আবার দেখতে পাচ্ছি, যতবার চোখ বুজছি ততবার, আমাকে কোনো চেষ্টা করতে হচ্ছে না, চোখ বুজলেই দেখতে পাচ্ছি। হুম, মানে এটার যে কি কারণ, উনি কে আমি জানি না, ওনার যে পরিচয় আমি কিছু পাইনি, যে উনি কাকে আমি দেখেছি, কিন্তু আমার ওই দর্শনটা প্রথম দিনেই হয়েছে, যে আচ্ছা, এক মহাত্মার দর্শন, মানে সাদা দাড়ি, হুম, মাথার চুল সব সাদা, একটা সাদা ধুতি পরে আছে, আর আচ্ছা, ওই শুয়ে আছে ওরকম। আর দেখে আমি একটুখানি অবাকই হয়ে যাই যে আমি কাকে দেখলাম, জানি না, এখনো পর্যন্ত তার উত্তর তো পাইনি, হয়তো কাউকে দেখেছি, হুম। কিন্তু তিনি কে আমি জানি না। কিন্তু আপনার চেতনার স্তরে তিনি চলে এসেছিলেন। ও হ্যাঁ, এসছিলেন। হুম, ওইটাই আমার প্রথম কিছু যখন করি, মানে ধ্যান বা কিছু, বা কোনো মানে প্রাণায়াম বা কিছু, কিছু যদি করি, প্রথম যখন প্রথমে যেটা করি, সেদিনই আমার কিছু না কিছু একটা দর্শন আমার হয়। আমি সেটাই ভাবি যে প্রথম করলেই হয়, তারপরে আর পাই হয় না, হাজার চেষ্টা করলেও খুঁজে হুম, পাই না তাকে, কিন্তু হয় এটা, এসছে এতদিন পর্যন্ত। কিন্তু দীক্ষা নেওয়ার পরে এই যে চলছে আমার, কি বলে, হোম টাস্ক যিনি হুম। দিয়েছেন সেগুলো করছি, এখনো পর্যন্ত কিছু সেরকম দর্শন হয়নি। যাক, দেখা যাক কি হয়, দর্শন এরপর কি হয়, গুরুর কৃপায় কি হয় জানি না। তা উনি বলেছেন যে এ দর্শন হতেই থাকবে, হবে, রোজ করে যাও, তোমাদের দর্শন হবে, নতুন নতুন অনেকেরই হয়, তোমাদেরও হবে। তো দিদি, আপনার কথা তো অনেক শুনলাম এবং দর্শকরাও শুনলেন। আপনার সত্যি এক অদ্ভুত আহ, দৈব অলৌকিক জার্নি, এবং প্রত্যেকটির মধ্যেই আপনার চিত্তের শুদ্ধতা আপনার চেতনা স্তরে ধরা দিয়েছে। আমরা আশা করব এবং দর্শকরা কামনা করবেন আপনার দীর্ঘ সুস্থ জীবন, দেহে এবং মনে। আপনি অত্যন্ত উজ্জ্বলভাবে আহ, এই জীবনের মূল্যবান দিনগুলোকে উপহার হিসাবে ঈশ্বরের থেকে পাবেন। তো সেই হিসাবে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেল আজ চেষ্টা করলো যতটা সম্ভব আপনার দৈব অলৌকিক ঘটনাগুলোকে সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালির কাছে পৌঁছে দেওয়ার, এবং আপনি একটা অনুপ্রেরণার রূপে আমাদের কাছে, দর্শকদের কাছে পৌঁছে গেলেন। যেখানে দর্শকরা অনেকে হয়তো ভাবছিলেন যে কি করবেন, তারা কিন্তু আপনার থেকে অনুপ্রাণিত হলেন যে এতটা শারীরিক বাধাকে পেরিয়ে জীবনের কুরুক্ষেত্রে শত্রুকে দমন করে আপনি ঈশ্বরের হাত ধরতে পেরেছেন। আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন যেন এইভাবেই অমৃতময় হয়ে ওঠে। আজকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষ্ণাদির থেকে বিদায় নেব। কৃষ্ণাদি আমাদের সবার থেকেই আজকের মতো বিদায় নেবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নিজেদের দৈব অলৌকিক ঘটনাগুলি এই চ্যানেলের স্টুডিওতে এসে পরিবেশন করতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ করে আমাকে পাঠাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষ্ণাদির কাছে অসংখ্য কৃতজ্ঞতা আমি জানালাম। দিদি, আপনি ভালো থাকবেন, সুস্থ আপনিও থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।